সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ৫ সেনা নিহত হয়েছে। ইরানের হামলায় ৫ সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। ইসরায়েল আক্রমণ করে আরো ধ্বংসাত্মক হামলার হুঙ্কার দিয়েছে ইরান। কি মনে হয়, ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলের উপর ফের ইয়েমেনের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। আর বিস্তারিত জানিয়ে দেব। ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেল মার্কিন যুদ্ধ জাহাজ। ম্যাক্রোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচি চলবে, প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান, পেজেশকিয়ানের হুঙ্কার। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে নিহত বেড়ে ৩২, দীর্ঘমেয়াদী যুদ্ধের সংখ্যা। আরো থাকছে, বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা বুর্জ ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক ঐক্য, তেহরানে রাশিয়া, চীন এবং ইরানের বৈঠক। এবং সর্বশেষে জানিয়ে দেব, আবারও নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের উপর ফের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়াহুদ আহরনা জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেভ এবং মৃত শুক্র অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা এবং আইনগেদিতে সাইরেন শোনা যায়। হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে মার্চ মাসে গাজায় ২ মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণ মাত্রা বাড়িয়ে দেয়। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব উপসাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে। তারা বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনদের উপরে ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা ওসব হামলা চালাচ্ছে। জাতিসংঘ ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯,৫০০ জন বেশি মানুষ নিহত হয়েছে। হুতিদের হামলা যাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেন বিমান হামলা চালিয়েছে, তবে হুতিদের আক্রমণ এখনো পুরোপুরি থামেনি। সূত্র আনাদোলু। ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেল মার্কিন যুদ্ধ জাহাজ। ইরানের নৌবাহিনী একটি হেলিকপ্টার ওমান সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফিজুলনকে বাধা দিতে সতর্ক সংকেত পাঠায় এবং শেষমেশ জাহাজটিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারটি ইরানের পর্যবেক্ষণে থাকা জলসীমার কাছাকাছি চলে এসেছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনীর ৩য় নৌবাহিনী ইউনিট থেকে একটি দ্রুতগামী হেলিকপ্টার পাঠানো হয় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে বাধা দিতে। হেলিকপ্টারটি যুদ্ধজাহাজটি কিছুটা উপর দিয়ে উড়ে এবং স্পষ্ট রেডিও বার্তায় হুঁশিয়ারি দেয়, ইরানের পর্যবেক্ষণাধীন জলসীমা থেকে অবিলম্বে সরে যেতে হবে। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইউএসএস ফিজরাল্ড এর ক্যাপ্টেন হুমকি দেন, হেলিকপ্টারটি যদি তাদের সীমানার কাছাকাছি থাকে তাহলে সেটি গুলি করে ভূপাতিত করা হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইরানের সেনা বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা দেয়, হেলিকপ্টারটি এখন ইরানের পূর্ণ আকাশ প্রতিরক্ষা চাদরে আওতায় রয়েছে। ইরানি পাইলট ফের মার্কিন জাহাজটিকে দিক পরিবর্তনের নির্দেশনা দেন। অবশেষে উত্তেজনা প্রশমিত করতে ইউএসএস ফিটরোজাল্ট ওই এলাকাটি থেকে দক্ষিণ দিকে সরে যায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত মার্কিন সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ইরান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান এবং উত্তেজনা নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালে ২০ জুন এমনকি এক উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যুক্তরাষ্ট্রে একটি RQ-4 গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করে। ইরানের দাবি ছিল ড্রোনটি হরমুজ প্রণালীর কাছে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। প্রতিটি RQ-4 গ্লোবাল হক ড্রোনের মূল্য আনুমানিক $12,30,00,000, যা যুক্তরাষ্ট্রের F-35 লাইটিং টু স্টেলথ যুদ্ধবিমানের চেয়ে $3,40,00,000 বেশি। সূত্র বাস টুডে।
ম্যাক্রোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। উভয় দেশ ম্যাক্রোর এমন সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর এই পদক্ষেপ সন্ত্রাসীকে পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যাক্রোর পদক্ষেপকে বেপরোয়া সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে মার্কো রুবিও বলেন, এটি হামাসের প্ররোচনার সহায়তা করবে এবং শান্তি প্রক্রিয়াকে আরো দীর্ঘ করবে। এমন সিদ্ধান্ত 7 অক্টোবর হামলা নিহতের প্রতি এক প্রকার চপেটাঘাত। তবে ম্যাক্রোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন কর্মকর্তারা। এর আগে এক্স এ এক পোস্টে ম্যাক্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি ঘোষণা করা হবে। তিনি লিখেছেন, আজকের জরুরি প্রয়োজন হলে গাজা যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা, শান্তি সম্ভব, অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজা জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন আমাদের। বৃহস্পতিবার পোস্টে ফরাসি প্রেসিডেন্ট আরো লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতি সত্যতার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পরমাণু কর্মসূচি চলবে, প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান, মাসুদ পেজেশকিয়ানের হুঙ্কার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য দরকার হলে তার দেশ ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধ করতে প্রস্তুত। চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান আশাবাদী নয় বলে জানিয়েছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিম এবং ইসরায়েলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবারের মতো কোন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকার দেন ইরানের ওই নেতা, যা আজ সম্প্রচারিত করা হয়েছে। পরমাণু চুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনার জন্য গত 13 জুন ইরানের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। একাধিক পরমাণু কেন্দ্রের পাশাপাশি দেশটির বহু শহরের সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাব দেয় শুরু করে ইরান। এক পর্যায়ে ইসরায়েলের সঙ্গে যোগ দেয় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার মধ্য দিয়ে নাটকীয়ভাবে 12 দিনের সংঘাতের আপাতত অবসান ঘটে। ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে একাধিক মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলেছে, মার্কিন হামলায় যেমনটা দাবি করা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ততটা ক্ষতি হয়নি। পশ্চিমা দেশগুলো এখন আবার ইরানের সঙ্গে আলোচনা বইছে। এই নেতারা বলেছেন, তারা চলমান পারমাণবিক কর্মসূচি স্থায়ী সমাধান চান এবং ইরান কোনোভাবে পরমাণু অস্ত্র করতে পারবে না। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে নিহত বেড়ে 32, দীর্ঘমেয়াদী যুদ্ধের সংখ্যা। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত বিরোধ নতুন করে আরো 12 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার কর্মকর্তারা। দুই দেশের মধ্যে মোট নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এতে করে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোকসেতা সাংবাদিকদের জানান, নতুন করে 7 জন বেসামরিক নাগরিক নিহত এবং 5 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে থাই রকেট হামলা একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া এক কম্বোডিয়ান নাগরিক নিহত হন, খবর আল জাজিরা। তিনি আরো জানান, অন্তত 50 কম্বোডিয়ান সামরিক নাগরিক, 20 জনের বেশি সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে থাইল্যান্ড জানিয়েছে, গত দুদিনের সংঘর্ষে 13 জন বেসামরিক নাগরিক এবং 6 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও 29 জন থাই সেনা এবং 30 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে কম্বোডিয়ার হামলায়। কম্বোডিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম খমের টাইমস জানিয়েছে, দেশটির পিআইবিআর প্রদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের তাদের সীমান্তবর্তী অঞ্চল থেকে 1,38,000 বেশি মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এজন্য প্রায় 300টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার থাইল্যান্ড সীমান্তবর্তী 8টি জেলায় মার্শাল ল বা সামরিক শাসন জারি করে। দীর্ঘদিনের চলা ওই সীমান্ত বিরোধ একটি বিতর্কিত সীমান্ত এলাকা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 জন থাই সেনা আহত হয় বলে ওই পরিস্থিতি তৈরি হয়। বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা বুর্জ ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আবু জলফ শেকারসি জানিয়েছেন, যুদ্ধের প্রথম রাতে শীর্ষ সেনা কমান্ডাররা নিহত হওয়ার পরেই ইরানের এয়ার স্পেস ফোর্স পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গভীরভাবে আঘাত করতে সক্ষম হয়েছিল। কমে ওয়েজেতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, অপারেশনের প্রথম রাতেই কমান্ডারের প্রথম স্তর শহীদ হলেও নেতা আয়াতুল্লাহ খামির দূরদর্শিতা এবং সেনাবাহিনীর দ্রুত পুনর্গঠনের ফলে আইআরজিসির এয়ার স্পেস ফোর্স
বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। তিনি আরো জানান, ইরানের 1200 কিলোমিটার দীর্ঘ এলাকার পথে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের শত শত ফাইটার জেট, উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। তবুও ইরান ক্ষেপণাস্ত্র ওই প্রতিরক্ষা বেছেদ করে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দখলকৃত অঞ্চলগুলোতে আঘাত হানে। জেনারেল সেকারসি বলেন, চীনের কমান্ডারদের হত্যার মাধ্যমে ইরানের অবকাঠামো ধ্বংস করে দেশটি টুকরো টুকরো করে ফেলার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা তাদের মিত্ররা। কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটেছে। তিনি জানান, সপ্তম দিনে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের চাপে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে নামাতে বাধ্য করে। এরপরও সামগ্রিক তাদের উদ্দেশ্য সফল হয়নি। পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক ঐক্য, তেহরানে রাশিয়া চীন ইরানের বৈঠক। পশ্চিমা দাপট এবং নিষেধাজ্ঞা চাপ মোকাবেলা এক কূটনৈতিক জোট গড়ে উঠেছে রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে। সম্প্রতি ইরানের তেহরানে ওই তিন দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এক ত্রিপাক্ষিক বৈঠক, পারমাণবিক কর্মসূচি, পশ্চিমা আধিপত্য এবং একতরফা নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থার বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে অংশ নিয়ে চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বলেছেন, পশ্চিমা বিশ্বের চাপ এবং হুমকির বিরুদ্ধে পারস্পরিক কূটনীতির সমন্বয় এবং সহযোগিতার বজায় রাখার এখনই সময়ের দাবি। বৈঠকে ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারবাদি জোর দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো যদি আবার জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে তবে সম্পূর্ণ অবৈধ হবে। তিনি বলেন, 2018 সালে যুক্তরাষ্ট্র যখন একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে যায়, তখনই তারা ওই চুক্তির ধারা সক্রিয় করার অধিকার হারিয়েছে। গারবাদি আরো জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তেহরান, মস্কো এবং বেইজিং এর মধ্যে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। আবারও নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার 3। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে রাতে 2টি ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয়েছে। ওই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। উত্তর ইসরায়েল শহর সিজওয়ারেতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ওই হামলা হয়। তবে হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় 3 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাম পরিচয় প্রকাশ না করা হলেও পুলিশ জানিয়েছে, নেতানিয়াহুর সমর্থকদের পক্ষ থেকে হয়েছে এই আক্রমণ। হামাসের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে সরকারি অনীহাকে ঘিরে কয়েক মাস ধরে বেশ ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহু। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সব সীমা অতিক্রম করে গেছে ওই আক্রমণ। দেশটির নিরাপত্তা ইতিমধ্যে বেন গাবির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য সীমা অতিক্রম করে যাচ্ছে। তার বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপে আরেকটি সীমা লঙ্ঘন করল। এর আগে গত মাসে নেতানিয়াহুর সিজওয়ারেতে বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ।